নমস্কার, আমি তরুণ ঘোষ। আজ বিজয় দিবস। এই বিজয় দিবসে সবাইকে, বাংলাদেশের সবাইকে জানাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই বিজয় দিবসে বিজয় আনতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই সব শহীদদের জানাই আন্তরিক শ্রদ্ধা। 14 ডিসেম্বর যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আবার আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনিও একটি বার্তা দিয়েছেন। তিনি বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক জয় বলে দাবি করে পোস্ট করেছেন। সেখানে কিন্তু বাংলাদেশের কোনো কথা উল্লেখ নেই। বাংলাদেশকে উনি এখন আর ধর্তব্যের মধ্যে ধরছেন না। পাকিস্তানের সঙ্গে যেরকম একটা ভারতের একটা কঠিন সম্পর্ক যেটা হয়ে দাঁড়িয়েছে, যে পাকিস্তানের নাম প্রধানমন্ত্রী আর মুখে নেন না, তেমনি হয়তো বাংলাদেশের নামও আর প্রধানমন্ত্রী মুখে নেবেন না। এখন ভেতরে ভেতরে কি চলছে আমি জানি না। রবিবার গতকাল গভীর রাত অব্দি সাউথ ব্লকে মিটিং হয়েছে, গভীর রাত অব্দি। এখন মিটিং এ কি হয়েছে সে আমি বলতে পারবো না, কারণ এই ধরনের মিটিং এর কোনো খবরাখবর পাওয়া যায় না। আমি রাত্রি 11:30 অব্দি মোটামুটি আমি একটুখানি ফলো আপ করেছিলাম, কিন্তু 11:30টার পর যখন মিটিং লেন্দি হচ্ছে তখন আমার দ্বারা আর ফলো আপ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, একটা বড় কিছু হতে চলেছে। কোনো কিছু বড় কিছু হতে না হলে তাহলে রবিবার এত রাত অব্দি এই ধরনের বৈঠক হয় না, যেখানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত, অমিত শাহ, রাজনাথ সিং, জয়শঙ্করজি, অজিত দোভাল, এবং আইবি, ডিফেন্সের সব শীর্ষ অফিসাররা তারা বসে যেখানে মিটিং করছেন, সেই মিটিং খুব একটা কম গুরুত্বপূর্ণ নয়, এটা খুব বুঝতে পারছি। কিন্তু কোনো খবর, অফিসিয়াল কোনো খবর এখনো পর্যন্ত এই ব্যাপারে প্রকাশ কিন্তু পায়নি। আর এগুলো ভবিষ্যতে ডিক্লাসিফাইড হবে বলে আমি মনে করি না। আর যারা এই সমস্ত খবর জানেন তারা কিন্তু মুখ খুলবেন না। যতই পরিচিত হন আমাদের, তারা এই ব্যাপারে কোনো মুখ খুলবেন না যদি কোনো বড় ধরনের অপারেশনের খবর হয়। আমার মনে হচ্ছে, যা আমার অভিজ্ঞতা বলে, আগামী কিছুদিনের মধ্যে বড় কিছু একটা ঘটতে চলেছে। সেটা কি? সার্জিক্যাল স্ট্রাইকের আগে ঠিক এই জিনিসটা হয়েছিল, একদম এই জিনিস হয়েছিল। তো যাই হোক, এখন কি হবে সে তো ভবিষ্যতের ব্যাপার। তবে শুক্রবার পার্লামেন্টে যে ভাষণ জয়শঙ্কর যে দিয়েছিলেন, সেই ভাষণে একটা পার্টে জয়শঙ্কর যে কিন্তু বলেছিলেন, মানে কোনো দলের নাম না উল্লেখ করে তিনি বলেছিলেন মুসলিমদের ওপরে যে অত্যাচারটা হচ্ছে, সেই অত্যাচারটা দল বিশেষে হচ্ছে। এখন কোন সভ্য দেশে মানে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তার রাজনৈতিক কর্মকলাপকে বাধা দেওয়া বা তার কর্মীকে পেটানো, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনা বর্বরচিত এবং কোনো সভ্য দেশে হয় না। তখন আমাদের আসাদুদ্দিন ওয়েসি, মুসলিম নেতা, তিনি কিছু একটা বলতে গিয়েছিলেন। তখন চেয়ারম্যান তাকে থামিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এখন আমাদের বিদেশমন্ত্রী বলছেন, বিদেশমন্ত্রী বলা শেষ হয়ে যাক, তারপর আপনি বলবেন। তারপর যথারীতি লাইভটা বন্ধ হয়ে যায়। বিদেশমন্ত্রীর কথা বলার পর লাইভ বন্ধ হয়ে যায়। আর আমি তখন আর ওয়াইসির খবরটা আমি জানতে পারিনি। তারপর ওয়াইসি একটা বক্তৃতা দিয়েছেন। সেইটা কি বলেছেন পরে
ওএসসি বাংলা বাইরে এসে ওএসসি বলেছেন, সেটা আজকে আনন্দবাজার আপলোড করেছে, লিখেছে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ, দাবি ওএসসি। বাংলাদেশকে অস্ত্র করে মুসলিমদের বিরুদ্ধে এক শ্রেণীর লোক ঘৃণা ছড়াচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে হামলাকে হাতিয়ার করে ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে বলে দাবি করলেন আসাদুদ্দিন ওয়েসি। বিষ নয়, বিদ্বেষ। এক অনুষ্ঠানে শনিবার ওয়েসি বলেন, ভারত সরকারের উচিত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে কথা বলা। বাংলাদেশের এই ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন? ওয়েসি বলেন, আমি শুক্রবার সংসদে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হয়েছি। আসাদুদ্দিন ওয়েসি তিনি তো রাজনৈতিক নেতা, তিনি এখন মুসলিমদের হয়ে তিনি এখন গান টান গাইবেন, এ তো খুব সাধারণ ব্যাপার। কিন্তু সাধারণভাবে মুসলিমদের উপরে কোনো বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে আমরা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি, বা কোনো ধরনের খারাপ ঘটনা ঘটেছে এমনও কিছু কাগজে বা কোনো মিডিয়াতে এখনো পর্যন্ত বেরোয়নি। আসাদুদ্দিন ওয়েসি তিনি তার বাজার গরম করার জন্য নানান রকম কথা পার্লামেন্টে রেজিস্টার করার জন্য উনি এগুলো বলবেন, সেটা উনি বলেছেন। তো বাংলাদেশের এখন যা অবস্থা রীতিমতো উত্তপ্ত, আর আরাকান আর্মি যেভাবে বাংলাদেশকে চাপ দিচ্ছে তাতে বাংলাদেশের রক্তচাপ কিন্তু অনেক বেড়েছে। তবে আরাকান আর্মি কিন্তু এখানে থেমে থাকবে না। খবর যা পাওয়া যাচ্ছে, আরাকান আর্মি কিন্তু নাফ নদী পেরিয়ে উল্টো দিকে গিয়ে যেখানে ক্ষেতের চাষিরা যেখানে চাষ করে সেই জমিটাও কিন্তু তারা দাবি করছে, এবং ধীরে ধীরে তারা টেকনাফ হয়ে চট্টগ্রামের দিকে তারা কিন্তু অগ্রসর হবে। এই খবরটা কিন্তু ভেতরে ভেতরে পাওয়া যাচ্ছে। একটু কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি বলতে পারবো না। আমি যেটা খবর পেয়েছি, মানে খবর যেটা শুনতে পাচ্ছি সেটা আমি বললাম। এবার সত্যি মিথ্যে কি আছে না আছে সেটা ভবিষ্যৎ বলবে। এই ব্যাপারে আপনারা আমাকে কোনো দোষারোপ করবেন না। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে এখন বিতর্কের বন্যা বইছে। একদল ইউনূসের পক্ষে, একদল ইউনূসের বিপক্ষে। সার্জিস আলম সে তো পরিষ্কার বলে দিয়েছে, ডক্টর ইউনূস যদি আমাদের মানে এর বিরুদ্ধে যান তাহলে ডক্টর ইউনূসকেও আমরা ছেড়ে কথা বলবো না। মানে ডক্টর ইউনূসের কিন্তু অবস্থা খুব খারাপ। এদিকে তিনি আবার একটা কাণ্ড করে বসেছেন। 14 তারিখে শহীদ স্মৃতি দিবস ছিল, সেখানে তিনি জুতো পায়ে একেবারে শহীদ স্মৃতি দিবসে তিনি মাল্যদান করতে চলে গেছেন। সেখানে পাশে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি তিনি কিন্তু খালি পায়ে তিনি আছেন। এই নিয়ে কিন্তু একটা প্রচুর বিতর্ক হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। এখন বাংলাদেশ আর ভারতের যে অবস্থা হয়ে রয়েছে তাতে কিন্তু ক্রমশ কিন্তু সম্পর্ক আরো তলানিতে নামছে। এটা নামতে নামতে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে সেটা কিন্তু আন্দাজ করা খুব মুশকিল। কারণ বাংলাদেশে এখন সিংহভাগ ব্যবসায়ী তারা কিন্তু বলছে বাংলাদেশের সঙ্গে আর ব্যবসা করবো না। যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে, আর ওই দেশটার সঙ্গে কোনো সম্পর্ক রাখা উচিত বলে আমাদের মনে হয় না। আর বাংলাদেশে যে মাছ ব্যবসায়ী আছে না, এই মাছ ব্যবসায়ীরা একেবারে বাংলাদেশকে বয়কট করে দিয়েছে। তারই একটা খবর বেরিয়েছে, ফিশ ট্রেড একটা খবর বেরিয়েছে। খবরটা করেছে TV9। লাগবে না পদ্মা রিলিজ, পার্শ্বে পাবদা, আমাদের অনেক আছে। বড় বড় কথা শুনে রেগে লাল বাংলার ব্যবসায়ীরা। পদ্মাপাড়ের অশান্তি অব্যাহত চলছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, অনেকেই ভারতে চলে আসার চেষ্টা করছে। সীমান্ত বন্ধ, অর্থাৎ ভারতীয় রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে লাগাতার চলছে ভারত বিদ্বেষী মন্তব্য। বাংলাদেশের নাগরিক এবং বিএনপি নেতাদের একাংশ, এমনকি প্রাক্তন সেনাকর্তারাও নানান হুমকি দিচ্ছেন। তবে আমদানি বন্ধ হলে যে ভারতের কিছু আসবে যাবে না সেটা বুঝিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। ভারত থেকে আলু, পেঁয়াজ সহ নানা নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ, আর বাংলাদেশ থেকে ভারতে আসে কয়েকটি পণ্য, তার মধ্যে অন্যতম ইলিশ মাছ। পদ্মা রিলিজ বন্ধ করে কি প্রভাব পড়েছে বাজারে?
বাংলাদেশের ব্যবসায়ীরা স্পষ্ট বলছেন লাগবে না ভাই পদ্মার ইলিশ মাছ। ইন্দো বাংলা হিলসা এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চন্দ্র দাসের সাফ কথা, করুক বর্ডার সিল, আমাদের কেউ যায় আসে না, আমাদের দেশে পর্যাপ্ত মাছ উৎপাদন হয়, অনেক বড় বড় কথা শুনেছি, আর নয় এবার বন্ধ হোক বাংলাদেশি মাছের আমদানি। এবার কি কি মাছ আসে তার একটা হিসেব এখানে ওনারা দিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে ইলিশ ছাড়াও ভারতে আসে পাবদা, পার্শে, ট্যাংরা, ভেটকি, দৈনিক 18 থেকে 20 মেট্রিক টন মাছ আসে ভারতে, আর তার থেকে কোটি কোটি টাকা আয় করে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে যায় রুই, কাতলা, বোয়াল ও বেশ কিছু সামুদ্রিক মাছ। বর্ডার সিল হলে বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। অতুল চন্দ্র দাস বলেন, বর্ডার সিল করুক, কিছু যায় আসে না। মানে এবার মাছটাও আপনারা পাকিস্তান থেকে আমদানি করুন, কারণ মাছ এবার কিন্তু আর ভারতবর্ষ থেকে যাবে না, ফলে আপনাদের কিন্তু খুব মুশকিলে পড়তে হবে। এবার বাংলাদেশের সবই তো এখন তো পাকিস্তান থেকে নিচ্ছেন, পাকিস্তান থেকে এখন ব্যবস্থা করুন। আপনাদের আবার নিজেদের ওষুধ দিতে ভালো করে চলে না, সব তো জাল ওষুধ। আর একটা জালি দেশ, সেটা হচ্ছে পাকিস্তান, সেখানে আবার আপনাদের ওষুধ পাঠাবেন। একটা জালি দেশ, তার কোনো মানে অরিজিনাল মাল পাওয়া যায় না, অরিজিনালিটি কিছু থাকে না, যার জন্য বিদেশ কেউ আমদানি করে না পাকিস্তানের মাল। আপনাদের মালটা হচ্ছে ঘাটিয়া মাল, সে মালটা আবার পাকিস্তান নেবে। পাকিস্তানের যার আপনাদের যে কি দুর্দশা হবে সেটি ঈশ্বর জানে, ওপরওয়ালার হাতে ছেড়ে দিন। কিন্তু আমার খারাপ লাগে সাধারণ বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু এটা শিকার হচ্ছেন। এখন এই বর্ডার বন্ধ আর সম্পর্ক যে তলানিতে নেমে যাচ্ছে, এরপরে যদি চিকিৎসা ভিসা দেয়, ভিজিট ভিসার কথা ছেড়ে দিন, এইবার আপনার ট্রানজিট ভিসাও যদি দেয়, ট্রানজিট তো করতে হবে ভারত দিয়ে, তা ভারতের সবই যদি বয়কট করে দেয়, যেই শুনবে বাংলাদেশে আপনাকে বাস থেকে দাবিয়ে দেবে, গাড়ি দেবে না, হোটেল বুকিং দেবে না, আপনি কি করবেন? সেটা শুধু কলকাতাতে নয়, সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, কারণ খবরটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। পুরো ভারতের নামে আপনারা বদনামটা করছেন, তাহলে ভারতের লোক তো রিঅ্যাক্ট করবেই। এবার ট্রানজিট ভিসা যদি দেয়ও, এবার ট্রানজিট ভিসা নিয়ে আপনি ভারতে ঢুকে যে ফ্লাইট ধরবেন, আপনি না পাবেন ট্যাক্সি, না পাবেন প্রাইভেট কার, না পাবেন উবের, কিছুই আপনি পাবেন না। উবেরের ড্রাইভার আসবে, যেই শুনবেন বাংলাদেশি, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়ে সে অন্যত্র চলে যাবে। আমরা তো বাজারে ঘুরে বেড়াচ্ছি, আমরা সব জায়গায় ঘুরে বেড়াই, তাতে আমরা পালসটা বুঝতে পারি, আপনারা ওদেশে বসে বুঝতে পারবেন না। ফলে আপনারা যারা আসবেন না, তারা এদেশে আসার বদলে তারা অন্য দেশ থেকে কোন রকমের পারমিট জোগাড় করার চেষ্টা করুন, ভিসা জোগাড় করার চেষ্টা করুন। ট্রানজিট বাস ভারতে নেবেন না, আর চিকিৎসার জন্য ভারতে আসবেন না। আপনারা কিন্তু অসহযোগিতার মুখোমুখি হবেন, আর সেটা কিন্তু দুঃখজনক হবে ব্যাপারটা। আমরা কিছু করব না, কিন্তু হোটেল থেকে আরম্ভ করে ব্যবসায়ীরা কোনো মালও আপনাকে বেচবে না, এটাই হচ্ছে সব থেকে দুঃখের ব্যাপার। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার।